নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে মহারাজ তো খুব রেগে গেছে। সোমনাথকে এসে বলছে, এই তুই শিবের গায়ে হাত দিয়েছিস? শিবকে কেন মেরেছিস? পরিষ্কার করে বল, একটা প্রশ্ন করছি কিন্তু আমি। সোমনাথ চুপ করে থাকে। সোমনাথ বলে, আমি আমার ছোট ভাইকে শাসন করেছি, তুই বলার কে? বলে সামনে থেকে সরে যায়। মহারাজ মারতে গেলে পূজা এসে সামলে নেয়। পূজা বলে, কুল মিস্টার কুল, কুল। মহারাজও নিজের মনে মনে বলতে থাকে, কুল 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 মহারাজ, কুল। পূর্ণিমা ব্যাপারটা দেখে অবাক হয়। বলে যে এই বাচাল মেয়েটা এত সহজে মহারাজকে বশ করে ফেললো। বাচাল মেয়েটা কি জাদু জানে নাকি? পূজার দিকে তাকিয়ে এগুলোই ভাবতে থাকে পূর্ণিমা। পূজা মহারাজের কাছে যায়, গিয়ে বলে, মিস্টার কুল, একটু মাথাটা ঠান্ডা করে প্রশ্নটা করুন। একটু ঠান্ডা হয়ে মহারাজ শান্ত হয়ে যায়। পূর্ণিমা পুরো ব্যাপারটাই লক্ষ্য করে। মহারাজ বলে, শিবের গায়ে কেন হাত দিয়েছিস দাদা? সোমনাথকে বলে। সোমনাথ বলে, এই শোন, কাল আমার বিয়ে, না হলে আমি তোর মজা দেখিয়ে দিতাম। মহারাজ আবার রেগে যায়, সোমনাথের হাত ধরে। সোমনাথ হাত ছুটিয়ে চলে যায়। আবারও পূজা মহারাজের সামনে চলে আসে, বলে, একটু এদিকটায় আসুন না, কারণ পূর্ণিমা সমানে পূজাকে দেখে যাচ্ছে। পূজা বলে, দাদা কিন্তু প্রিয়াঙ্কার সমস্ত ব্যাপারটা জেনেই বিয়ে করতে রাজি হয়েছে, আপনি শেষবারের মতো ক্ষমা করে দিন প্লিজ, রিকোয়েস্ট করতে থাকে পূজা। মহারাজ চুপচাপ শোনে। পূর্ণিমা মনে মনে ভাবে, আমি আমার দামাল ছেলেটাকে এতদিনেও শান্ত করতে পারি না, আর এই দুদিনের মেয়েটা কুল কুল বলে শান্ত করে দিল। আমিও ব্যাপারটা লক্ষ্য করে আর মনে মনে হাসতে থাকে। জয়াও ব্যাপারটা দেখে খুশি হয়। পূজা মহারাজকে বলে, মিস্টার কুল, আপনি আমার সাথে ঘরে চলুন। মহারাজও কথা শুনে নেয় আর উপরে চলে যায়। পূজাও চলে যায়। এটা দেখে তো পূর্ণিমা বেশ অবাক হয়। পূর্ণিমা মনে মনে বলে, আমার সংসার আমার কন্ট্রোলেই থাকবে পূজারিনী, তোমার কন্ট্রোলে নয়। প্রিয়াঙ্কা, তারপর আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেব যে তোমার জায়গা ওই ফুটপাতেই, আমার সংসারে নয়। এদিকে দেখা যাচ্ছে ঘরে এক জায়গায় মহারাজ বসে আছে, এক জায়গায় পূজা বসে আছে। দুজনেই বসে চিন্তা করছে। মহারাজ মনে মনে বলে, দাদা নাকি রাজি হয়ে গেছে। না না, এটা কিছুতেই হতে পারে না। প্রিয়াঙ্কা সব কথা শুনে দাদা রাজি হয়ে যাবে? না না না, কিছুতেই না। পূজা কোনো কথা বলে না, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে। মহারাজ দেখছে পূজা তো কিছু বলছে না, তখন পূজার সামনে এসে বসে মহারাজ। আবারও বলতে থাকে, সোমনাথ মুখার্জি কিন্তু অত সহজ জিনিস নয়, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এমনি এমনি কিন্তু ও রাজি হয়ে যায়নি। পূজা বলে, রাজি হতে পারে একটাই কারণে, যদি ভালোবেসে থাকে তবেই। মহারাজ চুপচাপ বসে শোনে। পূজা বলে, আমার মনে হয় ওনারা সত্যি দুজন দুজনকে ভালোবেসে ফেলেছেন। মহারাজ বলে, সত্যি ভালোবাসে? ব্যাপারটা সোনার পাথর বাটির মতো নয় তো? পূজা বলে, জানি না, তবে যেটা মনে হলো সেটাই বললাম। মহারাজ বলে, আপনার বিশ্বাস আছে যে ভালোবেসে সব কিছু বদলে ফেলা যায়? তখন পূজা বলে, ভালোবাসাতে একটা আলাদাই জোর আছে, সব কিছুকে বদলে ফেলা যায়। মহারাজ কিছুক্ষণ ভাবে, তারপরে বলে, না না না, আমি আমার এই দাদাকে চিনি না, কারণ ও ছোট থেকে বরাবরই স্বার্থপর, খুব নিষ্ঠুর একজন মানুষ। ভালোবেসে কেউ এতটা পাল্টায়? মহারাজ বলে, আচ্ছা, ভালোবাসা কি সত্যি মানুষের ভাবনা চিন্তার বাইরে কাজ করাতে পারে? পূজা বলে, আমার যেটা মনে হলো আমি আপনাকে বললাম। ভালোবাসা যেমন মানুষের সব কিছুকে গড়েও দিতে পারে, তেমন টুকরো টুকরো করে খান খানও করে দিতে পারে। মহারাজ যেন অবাক হয়ে পূজার কথাগুলো শুনছে, কিন্তু বুঝতে কিছুই পারছে না। মহারাজ বলে, আপনি আগে কখনো ভালোবেসেছেন? তাহলে এত কিছু জানলেন কি করে? পূজা বলে, না, আমি আগে কখনো ভালোবাসিনি, তবে এখন, বলেই চুপ করে যায়। মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজও পূজার দিকে তাকিয়ে থাকে। মহারাজ উঠে বাইরে চলে যায়। পূজা মনে মনে ভাবে, আমি কেমন যেন দুর্বল হয়ে পড়ছি ওনার প্রতি। আর উনি হয়তো এই কথা বুঝতেও পারছেন। ইস, এইভাবে বুঝে গেলে তো মুশকিল, আমি নিজেই নিজেকে ঠিক করে বুঝে উঠতে পারছি না। আর উনি, বলে লজ্জা পেতে থাকে পূজা। মহারাজের একটা জামা হাতে ধরে বলে, দেখুন, ভালোবাসাটা বড় অদ্ভুত জিনিস। কিছুদিন আগে পর্যন্ত আমি আপনাকে সহ্যই করতে পারতাম না, আর এখন আপনি আমার আশেপাশে না থাকলে যেন আশেপাশটা ফাঁকা ফাঁকা লাগে, কিছুই ভালো লাগে না। পূজা বলতে থাকে। এদিকে মহারাজ সিঁড়ি থেকে নামে, আর এদিকে শিব আসছে। মহারাজের সাথে ধাক্কা লেগে শিব উল্টে পড়ে যায়। মহারাজ হাসতে থাকে, বলে, এই তোর না দিনটাই আজকে খারাপ যাচ্ছে। সকালবেলা দাদার হাতে খেলি, আর এখন আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলি। বলে, তোর লেগেছে না রে? শিব বলে, ছাড় ছাড়, লাগেনি আমার। বলে চলে যেতে থাকলে মহারাজ বলে, এই দাঁড়া দাঁড়া। মহারাজ বলে, আমি জানি তোর লেগেছে, এত বড় একটা শরীরের সাথে ধাক্কা খেয়ে কেমন পড়ে গেলি বলতো? আমি জানি তোর লেগেছে, তুইও বেটা হয়েছিস তালপাতা সেপাই। কেন রে? শিব বলে, দেখ দাদা, আমার কিন্তু মাথা গরম আছে, আমাকে বিরক্ত করিস না, ছেড়ে দে। বলে আবার চলে যেতে থাকে। মহারাজ আবার আটকায়। মহারাজ বলে, মাথা গরম হয়েছে, অভিমান হয়েছে, সবটাই বুঝতে পারছি, তাহলে তো কিছু একটা করতে হয়। শিব তখন বলে, তুই আমাকে একা ছেড়ে দে, তাহলেই হবে। মহারাজ আবারও আটকায় শিবকে। মহারাজ বলে, এই সময় কি করতে হয় জানিস? জাদু কি ঝাপ্পি। বলে জড়িয়ে ধরে শিবকে। শিব কাঁদতে থাকে। শিবের মনটা গলে যায়। বলে, দেখ দাদা, আমার যদি দোষ থাকতো তাহলে আমাকে বলতো, আমি কিচ্ছু মনে করতাম না, কিন্তু আমার তো দোষ ছিল না, বল। মহারাজ বলে, সরি ভাই, আমার খুব খারাপ লাগছে। আমার শান্ত শিবের তৃতীয় নয়নকে আমি খুব ভয় পাই। ছোট্ট শিব,
কিন্তু সে রেগে গেলে একদম খুব ভয়ঙ্কর, কি তাই তো? কাঁদতে থাকে, বলে আসলে এর আগে তো আমার গায়ে কেউ হাত দেয়নি তাই। বলে বর্দার এরকম সাহস কোথা থেকে হয় বলতো? মহারাজ বলে কোথা থেকে পায় জানিস? কারণ বর্দা জানে যে এই ছোট্ট শিবটা বড় ভালো, বড়দেরকে অনেক সম্মান করে, সে ঘুরিয়ে তার গায়ে হাত দেবে না, তাই বর্দা এই সুযোগটা নিয়েছে, মেরেছে। তবে আমি বলবো যে তুই বর্দাকে ক্ষমা করে দে। তবে অনেক খারাপ খবরের মধ্যে একটা ভালো খবরও আছে, এই যে আমাদের প্রিয়াঙ্কা, সে সমস্ত কিছু বর্দাকে খুলে বলেছে আর বর্দা মেনেও নিয়েছে। মিলি বলে কি বলছিস রে মেজদা, মেনে নিল? তখন মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ, একেবারে মেনে নিয়েছে। কে জানে এই এত সহানুভূতি এই ধূর্ত শিয়ালটা দেখাবে, আমি তো বুঝতেই পারছি না, বিশ্বাসও করতে পারছি না। হ্যাঁ, প্রেমে পড়লে বোধহয় মানুষ এরকমই হয়। প্রেমে পড়েছে হয়তো সত্যি সত্যি, দেখগে যা। মিলি আর শিব বলে এই মেজদা, প্রিয়াঙ্কা ঠিক বর্দাকে কি কি বললো রে? মহারাজ বলে কি কি বলেছে রে, তুই জেনে কি করবি শুনি? মিলি বলে না মানে, মহারাজ বলে মানে ভানে বাদ দে, এইটুকু জেনে রাখ যে প্রিয়াঙ্কা বর্দার কাছে কিছু লুকোয়নি, সমস্ত সত্যি কথাটাই বর্দাকে বলে দিয়েছে। মহারাজের বাবা তখন ভেতর থেকে আসে, এসে বলে মহারাজ, তুই যখন তোর বর্দাকে দাদা বলে ডাকিস না, তখন না খুব অবাক লাগে, কারণ তোর দাদা কোনো সম্পর্কের মর্যাদাই তো দেয় না। পূর্ণিমা আসে, বলে বাহ খুব ভালো, বাচ্চাগুলোকে এসব বলে বলে উস্কাও। মহারাজের বাবা বলে এতে উস্কানোর কি আছে, সবাই জানে তোমার আদরের ছেলে সোমনাথ কি জিনিস, সেটা সবাই জানে। পূর্ণিমা বলে এই শোনো, দোষে গুণে মিলেই না মানুষ হয়, ঠিক আছে? আর এই সোমনাথের ব্যাপারে তোমরা অনেক খারাপ খারাপ কথা বলো, এগুলো সব তোমার মন গড়া। ওদিকে জয়া এসে পূর্ণিমাকে সামলাতে থাকে, বলে ছাড় না এসব কথা, চল তুই আমার সাথে চল। পূর্ণিমা বলে কেন ছাড়বো রে, কেন ছাড়বো? ও সারাক্ষণ সোমনাথের নামে যা নয় তাই বলে যায়, মা হিসেবে তো আমি সেগুলো শুনবো না, কেন শুনবো? আর কয়েক ঘন্টা পর তো বিয়ে। ওদিকে সোমনাথ কি করছে, পার্লারে গিয়ে স্পা করছে, মনে হচ্ছে ওর ভাগের কাজগুলো আমাকে আর তোকেই সামলাতে হবে, চল। পূর্ণিমা এবার জয়ের উপর রেগে যায়, বলে নিজের বিয়েতে কে কাজ করে রে, নেহাতে আমার সোমনাথের কপালটা মন্দ তাই। এদিকে মহারাজ মনে মনে বলতে থাকে, প্রিয়াঙ্কা সত্যিটা কি দাদা মাকে বলেছে যে ও গরিব আর ওর একটা মেয়েও আছে? বুঝতে পারছি না, বিয়ের পর আবার এসব যদি জানে তাহলে তো তুলকালাম হয়ে যাবে। আচ্ছা আমার কি করা উচিত? সত্যি কথাগুলো কি মাকে বলে দেবো? বলেই দি বরং। যেই বলতে যাবে অমনি পূজা আসে, মা বলে ডেকে ওঠে। পূজা বলে আপনাকে কি কোনোভাবে আমি সাহায্য করতে পারি? মহারাজ তখন বলে না ঠিক আছে, আলাদা করে কিছু করার নেই, আপনি বরং বাড়িতে থাকুন, আমি মাম্মামের সঙ্গে আর মায়ের সঙ্গে বেরোচ্ছি, চলো। তখন মহারাজের বাবা বলে এই ব্যাপারটা কি হয়েছে বলতো মহারাজ, তুই হঠাৎ সোমনাথের প্রতি এতটা সদয় হয়েছিস যে? মহারাজ বলে না, দাদার মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জেস এসছে, অনেকটাই পরিবর্তন হয়েছে কিন্তু দাদার। মহারাজের বাবা বলে তাই নাকি, সেটা কেমন? মহারাজ বলে এই যে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তার জীবনের সব সত্যি কথা দাদাকে খুলে বলেছে, আর দাদাও তার সব কথা মেনে নিয়ে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এটা শুনে পূর্ণিমা আর জয়া একটু অবাক হয়। মহারাজের বাবা বলে বলিস কি? মহারাজ বলে না না, এটা কিন্তু ভালো, এটা মানতেই হবে, এটা ভালো বিষয়। পূর্ণিমা বলে প্রিয়াঙ্কা নিজের ব্যাপারে সব বলেছে মানে, কিছু বুঝলাম না তো। তখন ঠাম্মি বলে আরে এতে না বোঝার কি আছে, ধূর্ত শেয়াল একেবারে ধরা পড়ে গেছে, তাই না রে মহারাজ? পূর্ণিমা বলে তোমাদের সমস্ত ব্যাপারগুলো না একদম হাস্যকর। তুই নিজেই বলেছিলি যে প্রিয়াঙ্কা ফ্রড, আবার নিজেই এখন বলছিস যে প্রিয়াঙ্কা তার সব সত্যি কথাটা সোমনাথকে বলেছে, কোনটা ঠিক? তাহলে তুই কি তোর মন গড়া কথাগুলো বলেছিলি? আমি না কিছু বুঝতে পারছি না। মহারাজ বলে দেখো মা, আমি কিন্তু আমার জায়গায় একদম ঠিক, আর প্রিয়াঙ্কা এখন ফ্রড নয়, তবে একটা জিনিস মানতে হবে, মেয়েটার মধ্যে কিন্তু একটা গাটস আছে। পূর্ণিমা বলে দেখ, আমি কিন্তু এত হেয়ালি বুঝি না, যা বলতে চাইছিস পরিষ্কার করে বল। মহারাজ বলে প্রিয়াঙ্কা আর 5টা মেয়ের থেকে আলাদা, ওর গাটস আছে। আর তুমি বলছিলে না দাদার কপাল খারাপ, না দাদার কপাল ভালো, তাই জন্য এই লটারিটা লেগেছে। যাকে কি সব কাজ করতে হবে বিয়ের বলো, আমাকে সব লিস্টগুলো দাও, আমি যাই গিয়ে নিয়ে আসি। মানে আমি আর পূজা গিয়ে সমস্ত কাজকর্ম করব। পূজা তো শুনে বেশ ভালোই লাগে যে মহারাজ পূজাকেও তার সঙ্গে নিতে চাইছে। মা বলে তোর ভরসায় থাকলে তো হয়েছে, তুই সবকিছু বিগড়ে দিবি, তোর এই ভালো মানুষের নাটক না, তুই তোর এই পেয়ারের লোকজনকেই দেখা, আমাকে না। তারপর তুই হাততালি পা আর হাওয়ায় ভাসতে থাক। মায়ের মুখে এই সমস্ত কথা শুনে মহারাজের দুঃখ হয়। পূর্ণিমা ঘরের ভেতরে চলে যায়, মহারাজ মন খারাপ করে বসে পড়ে। জয়া বলে তোর কপালটাই খারাপ মহারাজ, তুই সকলের জন্য প্রাণপাত করে এত কিছু করিস, কিন্তু তোর মা সেগুলো চোখে দেখতেই পায় না। মহারাজের বাবা বলে না না, দেখতে পায় না, না দেখতে চায় না। মহারাজ বলে তোমরা এটা কেন বুঝতে পারো না যে মা আমাকে ভরসা করতে পারে না, বলে দুঃখ হয় মহারাজের। ঠাম্মি বলে তোর কষ্ট হয় না? বলে তোমরা সবাই আছো তো আমার কষ্টটা লাঘব করার জন্য, আমি না চাইতেই দেখেছি যে ভালোবাসার মানুষগুলো কেমন জুটে যাচ্ছে সবাই, ভালোবাসার লিস্টটা আমার দিনের পর দিন বড় হচ্ছে। পূজা তাকিয়ে থাকে মহারাজের দিকে। জয়ামাসি বলে তুই যাই বলিস মহারাজ, আমি জানি যে মায়ের ভালোবাসা একটা সন্তানের জন্য কতটা জরুরি, আশা করি সেই লিস্টে একদিন তোর মায়েরও নাম থাকবে। এক এক করে সবাই যে যার ঘরে চলে যায়, শুধু পূজা থাকে। পূজা মনে মনে বলতে থাকে মিস্টার মাথা গরম,
তার ভালোবাসার মানুষের কথা বললেন। লিস্টে কি উনি আমার নামটা রেখেছেন? দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা ঘরে তার বিয়ের বেনারসিটা দেখে কাঁদছে। বলে, সোমনাথ, আমি তোমার ভালোবাসার মানুষ হতে পারলাম না, হলো না, তোমার সাথে আর সংসার করাটা আমার হলো না। এদিকে দেখা যায় সোমনাথ প্রিয়াঙ্কাকে ফোন করেছে। প্রিয়াঙ্কা ফোনটা তুলে বলে, সোমনাথ, তুমি আমাকে ফোন করেছো? কাঁদতে কাঁদতে বলে, আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম, এক একটা সেকেন্ড আমার কাছে এক এক দিনের সমান হচ্ছিল যেন এক একটা যুগ আমার কাছে। সোমনাথ বলে, আর তো কিছুক্ষণ, মাত্র কয়েক ঘন্টা বাকি। সোমনাথের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা অবাক হয়। প্রিয়াঙ্কা বলে, তারপর? সোমনাথ বলে, তারপর তারপর তুমি আমার হবে সোনা। এটা শুনেও প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। বলে, তুমি বিয়ে করবে? তুমি আমায় বিয়ে করবে? বলে কাঁদতে থাকে প্রিয়াঙ্কা। সোমনাথ অবাক হয়, মনে মনে ভাবে, হঠাৎ কি হলো? প্রিয়াঙ্কা বলে, কি হলো সোনা, তুমি চুপ করে গেলে কেন? সোমনাথ বলে, না, হঠাৎ এরকম প্রশ্ন, কিছু প্রবলেম হয়েছে নাকি? আচ্ছা, তোমার বাবা কি কিছু জানতে পেরে গেছে? সোমনাথের মুখে এই কথাগুলো শুনে প্রিয়াঙ্কা অবাক হচ্ছে। সোমনাথ বলে, তোমার বাবা আমাকে মারবার জন্য গুন্ডা পাঠাচ্ছে নাকি? প্রিয়াঙ্কা মনে মনে বলে, সোমনাথ এখনো বাবার কথা বলছে কেন? সোমনাথ হ্যালো হ্যালো করে যাচ্ছে, কোনো কথা শুনতে পায় না, ভাবছে বোধহয় নেটওয়ার্ক প্রবলেম। প্রিয়াঙ্কা বলে, তুমি কার কথা বলছো? তখন সোমনাথ বলে, কেন, তোমার দুবাইয়ের হিরে ব্যবসায়ীর বাবার। সোমনাথ বলে, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দুপুরে তুমি আমাকে ফোন করলে, আমি হ্যালো হ্যালো করলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। প্রিয়াঙ্কা তো শুনে পুরো অবাক হয়ে যায়। বলে, না, প্রথমে আমি শুনতে পেয়েছি, কিন্তু পরে তো পুরো কলটাই ব্ল্যাঙ্ক হয়ে গেল। প্রিয়াঙ্কা মনে মনে বলে, তাহলে আমি যে এত কথা বললাম ও কিছুই শুনতে পেল না? প্রিয়াঙ্কা বারবার জিজ্ঞাসা করে, তুমি তখন সত্যি কিচ্ছু শুনতে পাওনি? সোমনাথের দিকে মনে মনে ভাবে, প্রিয়াঙ্কা তখন কি একটা বলবে বলছিল, আসল সত্যি না এরকম কিছু একটা, ফ্রড এরকম কি একটা যেন বলছিল, ভালো করে তো বুঝতেও পারেনি। এগুলো ভাবতে থাকে সোমনাথ। প্রিয়াঙ্কা বলে, শোনো না, তুমি কতটা কি শুনেছো আমায় একটু বলবে? সোমনাথ বলে, ওই যে বললাম না, বলতে বলতে দেখো ওর মা ফোন করছে। সোমনাথ ভাবে, ও থাক, প্রিয়াঙ্কার কথা না হয় পরে শুনে নেব। প্রিয়াঙ্কা কথা বলতে যাবে কি তখন সোমনাথ বলে, শোনো না সোনা, মা ফোন করছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। প্রিয়াঙ্কা ভাবতে থাকে, আমি এখন কি করব আমি এখন। এদিকে দেখা যাচ্ছে পূজা আর মিলি বসে তত্ত্ব সাজাচ্ছে। মহারাজ বলে, কি চলছে? পূজা বলে, দেখতে পাচ্ছেন না, তত্ত্ব সাজানো চলছে। মহারাজ বলে, তা একসঙ্গে সব যাবে তো, নাকি ইনস্টলমেন্টে একটা একটা করে পাঠাতে হবে? পেছনে রাখতে থাকে মহারাজ। বলে, এ মেজদা খ্যাপাস না তো, দেখতে পাচ্ছিস না এখনো কত তত্ত্ব সাজানো বাকি আছে? এতগুলো তত্ত্ব সাজাতে বসেছে, এতগুলো জামা কাপড়। বলে, এইটুকু তত্ত্ব সাজাতে গিয়ে গবাদি পশুর মতো একেবারে লেজে গবরে হয়ে যাচ্ছিস। পূজা বলে, গবাদি পশু? দেখলে ঠিক সুযোগ বুঝে আমাদেরকে গবাদি পশু দলে ঠেলে দিল। মহারাজ তো হাসতে থাকে। মহারাজকেও হেল্প করতে বলা হয়। শিব তো মন খারাপ করে বসে আছে। আমি শিবকে বলে, এখানে কেন বসে আছিস রে, যা না একটু সাহায্য কর না গিয়ে। শিব বলে, সরি ঠাম্মি, আমি কোনো কিছু হেল্প করতে পারবো না, তুমি কোনো কিছু মনে করো না ঠাম্মি। শিবের এত রাগ দেখে তো সবাই একটু অবাক হয়ে যায়। মহারাজ আসে শিবের কাছে। শিব, অত রাগ করিস না। শিব বলে, শোন মেজদা, আমি মহারাজ নই, আমি অত সহজে ক্ষমা করি না। বরদাকে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। আর পেছন থেকে সোমনাথ সবটা শোনে। আবার সোমনাথ আসে, বলে, এই কি বললি তুই, আমি ক্ষমা চাইবো তোর কাছে? ওদিক থেকে মহারাজের বাবাও বেরিয়ে আসে। মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি তোর, নাকি হিংসে হচ্ছে? দুবাইয়ের একমাত্র মার্চেন্টের মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে তাই? আর এটা শুনে তো পূজা আর মহারাজ একটু অবাক হয়। মনে মনে বলতে থাকে যে প্রিয়াঙ্কার আসল পরিচয় বরদা আদৌ জানতে পেরেছেন তো। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের এরকমই আরেক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।